আসসালামু আলাইকুম। আশা করি নিশ্চয়ই সকলেই ভালো আছেন। আপনারা সবাই জানেন যে গতকাল রাতে রিয়াল মাদ্রিদ রিয়াল সোসিয়েদাকে ৪-৫ গোলের এগ্রিগেটে হারিয়ে কোপা দেল রের সেমিফাইনাল থেকে ফাইনালে পৌঁছে গেছে। যেইখানে গত ম্যাচটা তারা নিজেদের ঘরের মাঠে সান্তিয়াগো বার্নাবিউতে ৪-৪ গোলে ড্র করেছে। ভাগ্যিস ফার্স্ট লেগে তারা রিয়াল সোসিয়েদার ঘরের মাঠে ১-০ গোলে জিতে এসেছিল, যার কারণে কোন রকমের জানটা নিয়ে রিয়াল মাদ্রিদ ফাইনালে পৌঁছে গেছে। এখন ফাইনালে তাদের প্রতিপক্ষ কে হবে? ফাইনালে তাদের প্রতিপক্ষ হতে পারে বার্সেলোনা কিংবা অ্যাটলেটিকো মাদ্রিদ, যেটা আজ রাতে কিন্তু আমরা প্রমাণটা পেয়ে যাব। কারণ আজ রাতে আজ রাতে বার্সেলোনা এবং অ্যাটলেটিকো মাদ্রিদের একটা ম্যাচ রয়েছে। ওই ম্যাচ শেষে আমরা এক্স্যাক্টলি জেনে যাব যে রিয়াল মাদ্রিদের সঙ্গে ফাইনালিস্ট কোন টিমটা হবে, অর্থাৎ লড়াইটা রিয়াল মাদ্রিদ বনাম কার হবে। তো গতকালকে আপনারা যারা ম্যাচটা দেখেছেন, আপনারা ভাবতেছেন রিয়াল মাদ্রিদ কামব্যাক দিয়েছে, রিয়াল মাদ্রিদ ভাই প্রত্যেক ম্যাচে কামব্যাক দিতেছে, এটা রিয়াল মাদ্রিদের বেশ পুরনো একটা ঐতিহ্য। আপনারা যারা ভাবতেছেন তাদেরকে বলি, ভাই যারা প্রত্যেকদিন এমন ধরনের কথা চিন্তা ভাবনা করেন, মানে আমার কাছে মনে হয় আমি যদি এমন ধরনের চিন্তা ভাবনা করি, আমাদের জুতা দিয়ে মারা উচিত। এখন এই কথা কেন বলতেছে জানেন ভাই? নো ডাউট আমি একজন রিয়াল মাদ্রিদের ফ্যান, কিন্তু আপনি যখন দেখতে পারবেন যে প্রত্যেকটা ম্যাচে আপনি শেষের দিকে এসে মানে রিয়াল মাদ্রিদের যেই ফ্যান আছেন আপনারা, আপনাদেরকে হার্ট অ্যাটাক করার মতো অবস্থানে নিয়ে রেখে রিয়াল মাদ্রিদ তারপরে জিতে, এমন ধরনের সিচুয়েশন আপনারা কয়বার বরদাস্ত করবেন? আপনি রিয়াল মাদ্রিদের ফ্যান হয়েছেন তার মানে এই নয় যে প্রত্যেক ম্যাচে রিয়াল মাদ্রিদ আমাদেরকে এমন ধরনের কামব্যাক দিয়ে তারা প্রত্যেকটা ম্যাচ বের করে আনবে। হ্যাঁ, রিয়াল মাদ্রিদের এটা ঐতিহ্য। কিন্তু ভাই গতকালকের ম্যাচটা যারা দেখছেন তারা বলতে পারবেন যে রিয়াল মাদ্রিদ কতটা চরম বাজে লেভেলের ফুটবল খেলছে। যেখানে একটা সময় রিয়াল মাদ্রিদ সান্তিয়াগো বার্নাবিউতে ডোমিনেট করতো, অপোনেন্টরে কোনো সুযোগই দিত না। সেই সান্তিয়াগো বার্নাবিউতে আমাদের লাস্ট ২ বছরের যে সিনারি গুলা যদি দেখেন, তাহলে দেখতে পারবেন যে মানে আমাদেরকে পিছনে ফেলে দেওয়ার জন্য সবাই প্রস্তুত। এখানে অ্যাটলেটিকো মাদ্রিদ বলেন, বার্সেলোনা বলেন, লেগানেন্স বলেন, আপনার ওসাসুনা বলেন, রিয়াল বেতিস বলেন, সবাই সান্তিয়াগো বার্নাবিউতে এসে আমরারে খেলে দিয়ে যায় গিয়েছে। আচ্ছা, আপনি একটা বার চিন্তা করেন, রিয়াল সোসিয়েদার এগেইনস্টে গত ম্যাচটাতে ৪ গোল খাওয়ার মতো টিম রিয়াল মাদ্রিদ। মানে বর্তমানে রিয়াল মাদ্রিদের ডিফেন্স লাইনের যা অবস্থা, ডিফেন্স লাইন বলতে টোটালি ফাঁকা, টোটালি জিরো, মানে কিছু নাই। ঘন্টার তো বাড়ি দিলে আওয়াজ হয়, রিয়াল মাদ্রিদের ডিফেন্স লাইনে যদি আপনি বাড়ি দেন, ঘন্টার মতো বাড়ি দেন, আওয়াজ হবে না। গতকালকে আপনারা দেখছেন যে ৪-৪টা ডিফেন্ডারকে রিপ্লেস করতে হয়েছে, পুরা ব্যাক লাইনটাকে কিন্তু পরিবর্তন করতে হয়েছে। এখানে আলবা, এসেনসিও, কামাভিঙ্গা, রাইট ব্যাকে লুকাস বার্সকেস, সবাইকে রিপ্লেস করতে হয়েছে। আর আলবা তো মাশাআল্লাহ আর একটু হইলে হ্যাটট্রিক মেরে দিত ওম গোল দিয়া। একটা তো দিয়েছে ওম গোল, আর একটা যদিও ভাগ্যের কারণে ওম গোল হয় নাই, তার না হইলেও তার নামের পাশে ওম গোল হইতো। মোটামুটি আপনি আরেকটু হইলে ভাই হ্যাটট্রিক করে লাইতো, মানে অপোনেন্টের জালে না নিজে জালে গোল ঢুকে হ্যাটট্রিক করে দিত। মানে এই মুহূর্তে রিয়াল মাদ্রিদের খেলা দেখে ভাই আগের মতো ফিল পাওয়া যায় না। হ্যাঁ, রিয়াল মাদ্রিদ ম্যাচ জিততে পারতেছে, রিয়াল মাদ্রিদ পয়েন্ট আনতে পারতেছে, রিয়াল মাদ্রিদ একটু একটু করে ফাইনালের দিকে যাইতেছে, যেটা চ্যাম্পিয়ন্স লিগও দেখতে পারতেছেন, কোপা দেল রে ফাইনালে পৌঁছে গেছে। কিন্তু রিয়াল মাদ্রিদের ওই আগের যে যৌনসটা এটা কিন্তু আর নাই, দিন দিন বিলুপ্ত হয়ে গেছে। কারণ এই কথা আমি কেন বলতেছি জানেন? আপনি যখন রিয়াল মাদ্রিদের সর্বশেষ ১০-১২টা ম্যাচের স্টেজ দেখবেন, আপনি দেখতে পারবেন যে ছোট টিম হোক বড় টিম হোক, অনায়াসে রিয়াল মাদ্রিদকে যে কোনো মুমেন্টে রিয়াল মাদ্রিদকে চ্যালেঞ্জ জানাইতেছে। রিয়াল মাদ্রিদের অনায়াসে ডিফেন্স লাইনে বল নিয়ে ঢুকে যাইতেছে। যেখানে আপনি দেখতে পারবেন যে অপোনেন্ট যদি একটা ম্যাচে ১২টা ১৩টা শুট নেয়, ওইখানে ৭ থেকে ৮টা শুট থাকে ইনসাইড অফ দ্য বক্স থেকে। তো একটা টিমের যখন ইনসাইড অফ দ্য বক্স থেকে বারবার যখন ৭-৮টা অপোনেন্ট শুট নেয়, তখন আপনাকে কি বুঝতে হবে? আপনাকে অবশ্যই বুঝতে হবে এই টিমটার ডিফেন্স লাইন হচ্ছে তাসের ঘর। না হলে একটা টিম কিভাবে এতগুলা গোল কনসিড করে? ভাই বার্সেলোনা হাইল্যান্ড ডিফেন্স খেলতেছে, বাট তারা অপোনেন্টের সুযোগই দিতেছে না। যেখানে রিয়াল মাদ্রিদ হাইল্যান্ড ডিফেন্স না খেলেও ৪ থেকে ৫টা গোল কনসিড করতেছে। মানে রিয়াল মাদ্রিদের অবস্থাটা এখন কিরকম জানেন? বল যেদিকে প্লেয়াররা এদিকে, মানে আপনার পায়ে বল আছে, ডিফেন্স লাইন তো নাই, ডিফেন্স সব মানে আক্রমণে থাকলে কোথায় রাইট ব্যাক কোথায় লেফট ব্যাক তারা যে কোথায় থাকে তারাই ভালো জানে। সর্বশেষ যে গোলটা কনসিড করছে না রিয়াল মাদ্রিদ আপনার ওই গত ম্যাচটাতে, লুকাস ভাস্কেস, ভাই স্যার আপনি কইছিলেন
মানে ভাগ্য ভালো যে গতকালকের ম্যাচটাতে রিয়াল মাদ্রিদ হারে নাই, নাহলে তারা যে সুযোগগুলো পাইছে কাউন্টার অ্যাটাকে, এদের যদি কাউন্টার অ্যাটাকে যদি ভিনি, এমবাপে, রদ্রিগোর মতো প্লেয়ার থাকতো, তাহলে আপনি বুঝতে পারতেন যে রিয়াল মাদ্রিদ কোন লেভেলের ল টিম। হ্যাঁ, আপনি বলতে পারেন এখানে ভিনিসিয়াস জুনিয়র, এমবাপে, এখানে রদ্রিগোর মতো প্লেয়ার আছে, আপনি বলতে পারেন। কিন্তু গতকালকে ভাই, সত্যি কথা যদি একটা বলি, রিয়েল কথাটা, কার্লো আনচেলত্তির এখনই মনে হয় যে ফুটবল থেকে অপশন নেওয়া উচিত। কারণ বিগত বেশ কয়েকটা ম্যাচ ধরে তার কোনো টেকনিকই দেখতে পারতেছি না। হ্যাঁ, আপনি হয়তোবা মন খারাপ করতেছেন, আপনি রিয়াল মাদ্রিদের ফ্যান, কার্লো আনচেলত্তির ফ্যান হিসেবে আপনি মন খারাপ করতেই পারেন। কিন্তু আপনি যখন কার্লো আনচেলত্তির লাস্ট 8 থেকে 10টা ম্যাচ দেখবেন, তাহলে দেখতে পারবেন যে তার গেমের মধ্যে কোনো ট্যাকটিক্সই নেই। এখন রিয়াল মাদ্রিদ যে ম্যাচগুলো জিততেছে না, সবগুলো ম্যাচ আপনার প্লেয়ারদের ইন্ডিভিজুয়াল পারফরমেন্সে জিততেছে। ফাইনাল থার্ডে ডিফেন্স লাইনের না, না মিডফিল্ডার, না ডিফেন্স লাইন, শুধু ফাইনাল থার্ডের প্লেয়ারদের ইন্ডিভিজুয়াল পারফরমেন্সের কারণে জিততেছে। আপনি দেখেন গতকালকে রিয়াল মাদ্রিদ যে ফার্স্ট গোলটা করছে, যে কাউন্টার অ্যাটাকে যে ভিনিসিয়াস জুনিয়র যে বলটা এন্ড্রিকের উদ্দেশ্যে বাড়াইছে, আর ওইখান থেকে এন্ড্রিক যে ফিনিশিংটা দিছে, যে চিপ শুটে ফিনিশিংটা দিছে, এটা তো ইন্ডিভিজুয়াল পারফরমেন্স। এখানে আপনি ভাই দেখাইতে পারবেন যে এইখানে আপনার কোচ কার্লো আনচেলত্তির কোনো টেকনিক আছে? আপনি যদি বেলিংহামের গোলটার কথা বলেন, যে এখানে আপনার ভিনিসিয়াস জুনিয়র গোলটা অ্যাসিস্টটা করছে, ওইখানে তিনি ড্রিবলটা করে যেভাবে বলটা বাড়াইছে, বাড়ানোর পরে আপনার কাছে কি মনে হয়? কার্লো আনচেলত্তি বলছে তুমি এইভাবে ড্রিবল করে তারপর বেলিংহামের কাছে বল দিও। এখানে ইন্ডিভিজুয়াল পারফরমেন্সের কারণে আমরা কিন্তু দেখতে পাইছি যে ভিনিসিয়াস জুনিয়র এমন একটা প্লেয়ার যে যেদিন, হ্যাঁ, সে হয়তোবা আপনার প্রত্যেকটা ম্যাচে 8 থেকে 10টা ড্রিবল করবে, বাট 8 থেকে 10টা ড্রিবল সে সাকসেস করতে পারবে না। কিন্তু সে যে একটা দুইটা ড্রিবল করবে, সেই একটা দুইটা ইন্ডিভিজুয়াল ড্রিবলের কারণে দেখতে পারবেন যে অপোনেন্টের ডিফেন্স লাইনটা ফাঁকা হয়ে যায়, অপোনেন্টের ডিফেন্স লাইনটা ভেঙে যায়। সো এখানে আপনি কার্লো আনচেলত্তিকে ক্রেডিট না দিয়ে আপনাকে ভিনিসিয়াস জুনিয়রকে ক্রেডিট দিতে হবে। গত ম্যাচটাতে, এর আগের ম্যাচটাতেও দেখাইছি, এখানে বেলিংহাম, কিলিয়ান এমবাপে, ভিনিসিয়াস জুনিয়র, রদ্রিগোরা যদি ভাই পারফর্ম করতে না পারে, এই টিমটাতে এমন কোন প্লেয়ার দেখাইতে পারবেন না যে তারা ম্যাচ বের করে আনতে পারবে। অথবা যদি রিয়াল মাদ্রিদ যদি একটা গোলে যদি এগিয়ে থাকে, ডিফেন্স করার মতো সেই লেভেলের কোনো ডিফেন্ডার পাবেন না। পাবেন না। আমাদের রাইট ব্যাক, লেফট ব্যাক, মাশাল্লাহ। আর সেন্টার ব্যাকে গত ম্যাচটাতে যদি ভাই রুডিগার নাইমা যদি গোলটা না দিত, শেষের দিকে যদি গোলটা না দিত ম্যাচের 115 মিনিটে, তখন কি অবস্থা হইতো? এখন আমাদের রাইট ব্যাকের সমস্যা, রাইট ব্যাকে আমাদেরকে ওই জায়গায় লুকাস ভাস্কেসের পরিবর্তে আমার কাছে মনে হইতেছে যে ওই এদি বালবার্দেকে খেলানো উচিত। আর লেফট ব্যাক কামাভিঙ্গা, কখনো ফ্রাঙ্ক গার্সিয়া, কখনো মানে ম্যান্ডি, মানে মানে কিছু বলার নেই এই জায়গাটাতে। সো সবকিছু মিলিয়ে এখন আমার কাছে যেটা মনে হইতেছে যে কার্লো আনচেলত্তির যে টেকনিক, সেই টেকনিকটা আপনার কার্লো আনচেলত্তি, হ্যাঁ, টেকনিক্যালি কোনো ভালো ধরনের কোচ না, হ্যাঁ, হাই প্রোফাইল কোচ, কিন্তু টেকনিক্যালি যেমন আপনি এইখানে ইয়র্গন ক্লপ, আপনি বলতে পারেন যে পেপ গার্দিওলা, আপনি বলতে পারেন যে হোসে মরিনো, এদের মতো টেকনিক্যালি এতটা ভালো কোচ না, কিন্তু হ্যাঁ, তার ভাগ্যটা ভালো যে তিনি ম্যাচগুলো বাইর করে আনতে পারতেছে। হ্যাঁ, তিনি চ্যাম্পিয়ন্স লিগের জন্য ওই যে টুর্নামেন্টের ম্যাচগুলো থাকে, ওই টুর্নামেন্টের ম্যাচের জন্য মোটামুটি ভালো কোচ, তিনি হ্যান্ডেল করতে পারেন। কিন্তু বিগত 1-2টা বছর ধরে তিনি যেভাবে ডিফেন্সিভলি এরর দেখাইতেছে, সেইগুলা নিয়ে আসলে অনেক একটা দুশ্চিন্তা কিন্তু রয়েছে রিয়াল মাদ্রিদের। এবারে চ্যাম্পিয়ন্স লিগে তো ভাই নেক্সট ম্যাচটা কার সঙ্গে জানেন? চ্যাম্পিয়ন্স লিগে আর্সেনালের সঙ্গে। এর আগে অ্যাটলেটিকো মাদ্রিদের সঙ্গে সম্ভবত ফাইনাল খেলতে হবে নাকি, না অ্যাটলেটিকো মাদ্রিদের সঙ্গে না, অ্যাটলেটিকো মাদ্রিদ কিংবা বার্সেলোনার সঙ্গে পরে ফাইনাল খেলতে হবে। তো এখন সেই ম্যাচগুলাতে এই যে রিয়াল মাদ্রিদের ডিফেন্সের এতটা এরর, এই এরর গুলা কিভাবে কাটাবে কোচ কার্লো আনচেলত্তি, সেটাই আমার মাথায় ধরতেছে না। আমার কাছে মনে হইতেছে ভাই একটু থেকে একটু হলে, মানে বার্সেলোনা তো 4টা-5টা করে দিতেছে রিয়াল মাদ্রিদে, গত কয়েকটা ম্যাচ দেখেন নাই, 4টা-5টা করে মানে দিতেছে। আর্সেনালের সঙ্গে যদি এইভাবে খেলে, আর্সেনালে কি মনে করেন মধু মধু করে ছাইরা দিব? এরপরে যদি আপনি অ্যাটলেটিকো মাদ্রিদের কথা বলেন, অ্যাটলেটিকো মাদ্রিদের এগেইনস্টে তো সর্বশেষ ম্যাচটা আমরা হারছি তাদের ঘরের মাঠে, যদিও চ্যাম্পিয়ন্স লিগে এর আগে আমরা ওই 2-1 গোলে সান্তিয়াগো বার্নাব্যুতে জিতার কারণে শেষ পর্যন্ত পেনাল্টিতে ভাগ্যের ধরে জিতছি। ওইখানে ওই আপনার হুলিয়ান আলভারেসের একটা যদি মিস্টেক না হইতো, তাহলে তো গেছে, চ্যাম্পিয়ন্স লিগ থেকেও বাদ হয়ে যেত।
তো সবকিছু মিলিয়ে এখন রিয়াল মাদ্রিদের মেইন সমস্যাটা হচ্ছে তাদের ডিফেন্স লাইন। যদি ডিফেন্স লাইন ঠিক যদি না করে, এখানে 4টা না এখানে 7টা গোল কনসিড করলেও ভাই এই ডিফেন্স লাইন নিয়ে অবাক হওয়ার কিছু থাকবে না। তো এই ব্যাপারে আপনাদের মতামত কি? ইন ফিউচারে ব্রাজিল এবার এই মৌসুমটাতে কতটুক পর্যন্ত চ্যাম্পিয়ন্স লিগে যাইতে পারবে? লা লিগাটা তাদের পক্ষে আসবে কিনা? ইভেন কি কোপা দেল রে ফাইনালে পৌঁছে গেছে, ওইখানে তারা ফাইনালটা জিততে পারবে কিনা? কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারেন। অনেকগুলা বক বক করলাম। আপনি একজন রিয়াল মাদ্রিদের ফ্যান হিসেবে হয়তো আপনার খারাপ লাগতে পারে, বাট রিয়েলিটিটা আপনাদের সামনে তুলে ধরলাম। এই ব্যাপারে আপনাদের মতামত কি আপনারা কমেন্ট সেকশনে জানাতে পারেন।